আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর গাজা সিটি দখল করতে আরও 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েল 2টি বোয়িং নির্মিত KC-46 আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 50 কোটি মার্কিন ডলারের এই চুক্তিতে সম্পূর্ণভাবে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে একটি হাসপাতালে সশস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে। পাকিস্তানের হুমকির পর ভারতের ওড়িশা উপকূল থেকে 5,000 কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। অগ্নি 5 নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান, চীন এবং আফগানিস্তান। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী, আফগান পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা সিটি দখলে আরও 60,000 রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর গাজা সিটি দখল করতে আরও 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েলের মাধ্যমে উপত্যকাটিতে যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধি করতে যাচ্ছে ইহুদিবাদী ভূখণ্ডটি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলা এই আগ্রাসন থামাতে মধ্যস্থতাকারী দেশগুলো যখন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এমন ভয়াবহ ঘোষণা দিল তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করে এই অভিযান পরিচালনা করবে তারা। এই জন্য 20,000 সেনার চাকরির মেয়াদ বৃদ্ধি করার পরিকল্পনাও নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিবেদনে আরো বলা হয়, ইতোমধ্যে নতুন সামরিক অভিযানের পরিকল্পনার অনুমোদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা। ইতোমধ্যেই জাইতুন এবং জাবালিয়ায় প্রাথমিক অভিযান শুরু হয়েছে। এই এলাকাগুলোতে আগে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে এমন বৃহৎ আকারের সামরিক অভিযান গাজার পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলবে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন এবং বর্তমানে তারা খাদ্য ও চিকিৎসার অভাবে ভুগছেন। ইসরায়েলি হামলায় বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। ইসরায়েলকে 50 কোটি ডলারের এয়ার জ্বালানি ট্যাঙ্কার দিচ্ছে আমেরিকা। ইসরায়েলের 2টি বোয়িং নির্মিত KC-46 আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 50 কোটি মার্কিন ডলারের এই চুক্তিতে সম্পূর্ণভাবে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা ক্রয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্র বিদেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রয় হস্তান্তর কার্যক্রম তদারকি করে থাকে। বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনীর বহরে 4টি KC-46 ট্যাঙ্কার রয়েছে। নতুন 2টি ট্যাঙ্কার যুক্ত হলে ইসরায়েলের দূরপাল্লার কৌশলগত সক্ষমতা আরো জোরদার হবে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, এসব বিমান যুক্ত হলে সেনারা দূরবর্তী এলাকায় অধিক শক্তি ও বিস্তৃত পরিসরে অভিযান চালাতে সক্ষম হবে। গত জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের বিমান হামলায় এই ধরনের আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার ব্যবহার করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ট্যাঙ্কারগুলোতে ইসরায়েলি নিজস্ব প্রযুক্তি সংযোজন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যদিও সুনির্দিষ্ট কোনো প্রযুক্তি ব্যবহার হবে তা জানানো হয়নি। সুদানে হাসপাতালে হামলায় নিহত এক। সুদানের দারফুর অঞ্চলে একটি হাসপাতালে হামলায় একজন নিহত হয়েছেন। দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের বরাত দিয়ে বুধবার ফরাসি বার্তা সংস্থা AFP মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে। সংস্থাটি তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে উল্লেখ করে জানায়, গত সপ্তাহে এক হামলায় 5 জন আহত হন। এদের মধ্যে MSF এর একজন স্বাস্থ্যকর্মীও রয়েছে। জাতিসংঘের জানিয়েছে, 2023 সালের এপ্রিলে সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 120 জনেরও বেশি সাহায্যকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লুকা রেন্ডা বলেছেন, সুদানে মানবিক সংকট নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তবুও আমাদের সম্মুখ সারির সাহায্যকর্মী যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের উপর আক্রমণ, আটক ও হয়রানি, এমনকি তাদের হত্যা করা হচ্ছে। সেন্ট্রাল দারফুর রাজ্যের রাজধানী জালিঙ্গের ওই হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেলে তার সশস্ত্র আত্মীয়রা সেখানে হামলা চালালে অন্যান্য সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। জরুরি কক্ষের সামনে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালটি ছিল এলাকার প্রায় 5 লাখ জনসংখ্যার একমাত্র রেফারেল হাসপাতাল।
পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালালো ভারত। ভারতের ওড়িশা উপকূল থেকে 5000 কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে অগ্নি 5 নামের মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। খবর ইন্ডিয়া টুডের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্রম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি 5000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারীরা। এটি ভারতের অগ্নি মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। এটি 1.5 টনের পারমাণবিক বোমা সহ ছোড়া যাবে। মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে, যা এটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে। অগ্নি 5 মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়, যা এর কৌশলগত কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান, চীন ও আফগানিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান, চীন এবং আফগানিস্তান। বুধবার কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর জিও নিউজের। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। তিন পক্ষই বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানের সিপিসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর আগে ইসাক দার কাবুলের তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেডের মতো সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কাবুলে পররাষ্ট্র মন্ত্রীদের ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইসাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কির মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। পিআরপি পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে নজরুল ইসলাম খান। পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞাসা না করেই তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি।